বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্স সেক্টরের আইটেমগুলো নিয়ে একটা সংক্ষেপে অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। আসলে আজকের মুভমেন্টের পরে এই অ্যানালিসিসটা একটু দেওয়া দরকার। তো আমি একটু আনফিট থাকলেও চেষ্টা করতেছি আপনাদেরকে এই অ্যানালিসিসটা দিতে। সাথেই থাকেন। আশা করি আপনারা আপনাদের প্রয়োজনীয় আনসার পাবেন এবং আমার মনে হচ্ছে আপনারা অনেকে এটার অপেক্ষায় আছেন। এই জন্য আমি একটু দেরি হলেও দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, ইন্স্যুরেন্স আজকে একটা মূলত এটাকে আমরা বলবো হচ্ছে স্পিনিং টপ। হ্যাঁ, স্পিনিং টপ ক্যান্ডেল করলো। এই স্পিনিং টপ মানে হচ্ছে আপনারা জানেন স্পিনিং টপ মানে হলো আসলে স্পিনিং টপ মানে হলো আসলে ইনডিসিশন। হ্যাঁ, ডিসিশন নিতে না পারা, বাড়বে না কমবে এরকম কিছুটা ডোজির মতো আসলে। তো এটারে স্পিনিং টপ নাম না দিলে এটারে ডোজিতে ফেলে দিলে আসলে ভালো হতো, কিন্তু এটা কেন ডোজিতে ফেলে নাই? এটা দেখতে স্পিনিং টপের মতো, লাটিমের মতো, এই জন্য এটাকে ডোজিতে ফেলে নাই। আশা করি বুঝতে পেরেছেন। তো আসেন এখন এই আমরা ইন্স্যুরেন্সের আজকের ক্যান্ডেলটা নিয়ে আমরা বেশি কথা বলবো না, ভাববো না। আমরা মনে করতেছি ইন্স্যুরেন্সের এখন বুলিশ মোমেন্টাম প্রয়োজন, আপ ট্রেন্ড হইতে হবে, আপ হইতে হবে। ইন্স্যুরেন্স এখন ফুল ইন পাওয়ার বা ইন গিয়ার যেটাই বলেন, এরকম একটা ব্যাপার হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো এইটা হয়তো খুব বুলিশলি এমনও হইতে পারে, খুব বুলিশলি 58ও ক্রস করতে পারে। আর আমি যেটা বলছি, আমি ওই যে সেক্টর নিয়ে কালকে থেকে আর অ্যানালিসিস দিব না, সেক্টর অ্যানালিসিস দিব না। এখন আসেন অগ্রণী ইন্স্যুরেন্সে আসি। আমি এই সিস্টেমে দিতে হচ্ছে অগ্রণী ইন্স্যুরেন্স। ওই যে দেখছেন, অগ্রণী ইন্স্যুরেন্স। ও আমি ওই দিন বলছিলাম তো অগ্রণী ইন্স্যুরেন্স বুলিশলি উঠে আসতেছে, ওকে আছে, সব ঠিক আছে, এভাবে বলছিলাম। আপনাদের খেয়াল থাকার কথা যারা যারা দেখছেন আগের ভিডিওটা। সুতরাং সেটাই হয়েছে। কালকে হয়তো অগ্রণী কারেকশানও হইতে পারে, নয়তো একটু স্লো হইতে পারে, দুইটার একটা হইতে পারে আর কি। তো অগ্রণীর টার্গেটটা মনে হয় আমি 36 দেখেছিলাম, এরকম তো প্রায় কাছাকাছি চলে গেছে। আপনারা যদি মনে করেন যে আপনার টাইমে শেয়ার বাড়বে, তা কখনো হবে না। শেয়ার বাড়বে টেকনিক্যাল অ্যানালিসিস মেনে বাজারের সময়ের উপরে আপনি হস্তক্ষেপ করবেন, আপনি অস্থির হবেন, আপনি টেনশন করবেন, আপনি জিজ্ঞেস করবেন ভাই এ হয়েছে কেন, কী হয়েছে, কোনো লাভ নাই। আপনি শেয়ার সেল করে দেন, আপনি আরেকটা নেন, সমস্যা নাই তো। আপনার তো কোনো সমাধান হবে না। এই পেনিক হয়ে পেন নিয়ে কোনো লাভ নাই। কারণ বাজারকে অনেক কিছু মিট করে প্রাইস করতে হয়, অনেক কিছু মিট করে প্রাইসকে উঠে আসতে হয়। এটা মনে রাখবেন। এশিয়া ইন্স্যুরেন্স মোটামুটি ভালো অবস্থা হতো। এশিয়া ইন্স্যুরেন্স একটা রেজিস্ট্যান্স দেখাছিলাম, এটা পার হওয়ার পরে এশিয়া ইন্স্যুরেন্স নতুন টার্গেটের দিকে যাবে। এইটা আগের এই টপটা মোটামুটি ভালো, আরও ভালো আশা করছিলাম, কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলা থাকাতে এশিয়া ইন্স্যুরেন্স আজকে একদম কম বাড়ছে, কিন্তু বাড়বে ইনশাল্লাহ। এরপরে আসি এশিয়া প্যাসিফিকে আমরা দেখতে পাচ্ছি এশিয়া প্যাসিফিক খুব সম্ভবত ওই যে রেজিস্ট্যান্সটা ব্রেক করবে কালকে। ওই যে আমি একটা ট্রেন লাইনের মতো দেখাছিলাম, ওইটা ব্রেক করবে এবং এশিয়া প্যাসিফিক বুলিশ। তবে এই বুলিশ দিয়ে কতটুকু হবে কালকে বোঝা যাবে। এই বুলিশ যদি আপনি ইন্ডিকেটরের সাপোর্ট ছাড়া হন, সেটা দিয়ে লাভ নাই, সেটা হলে আবার ব্যাক করতে হবে। এই জন্য এশিয়া প্যাসিফিক কালকে বোঝা যাবে কি করে। কালকের দিনটা এশিয়া প্যাসিফিক জন্য ভাইটাল, রেজিস্ট্যান্সও ব্রেক করতে পারে অথবা একটু কারেকশান হতে পারে। তো বিএনআইসিএলের কথা বলছিলাম, একটা পর্যায়ে লাস্টে বলছি বিএনআইসিএলকে এই লাস্ট টপটা ক্রস করতে হবে। ক্রস করলে রেজিস্ট্যান্স ব্রেক করছে ধরে নেবেন,
বিএনআইসিএল যে 120-এর যে রেজিস্ট্যান্স, এটা একটা ভাইটাল রেজিস্ট্যান্স ছিল 0.618, এখানে গিয়ে কারেকশান হয়েছে। আর বিএনআইসিএল এটা যদি পাস করতে না পারে, তাহলে বিএনআইসিএল বুঝবেন যে সে কারেকশানে আছে, সে একটু সময় নিচ্ছে। এই সময়ের মধ্যে অনেক ব্যাপার থাকবে, তার মধ্যে টাইমও থাকবে, এটা মনে রাখবেন। সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে অনেকের প্রশ্ন আমি জানি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে সেন্ট্রাল ইন্স্যুরেন্স বেসিক্যালি আজকে বুলিশ ডে চার্টে, হ্যাঁ সেন্ট্রাল ইন্স্যুরেন্স আজকে বুলিশ, কিন্তু এই চ্যানেলটা আজকেও কিন্তু ব্রেক করে নাই। তো এইটা ব্রেক না করাতে আমি এখনও সেন্ট্রাল ইন্স্যুরেন্স ব্যাপারে খুব বেশি পজিটিভ বলতে পারতেছি না। এটা আমি বলছিলাম 47 গেলে তাইলে ধরে নেবেন সেন্ট্রাল ইন্স্যুরেন্স বুলিশ। তবে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ভালো নিউজ হচ্ছে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স আজকে 47 যাওয়ার 47 যাওয়ার সিগন্যাল দিছে এবং একটা ভাইটাল রেজিস্ট্যান্স ক্রস করছে। এই রেজিস্ট্যান্সটা খুব ভালো ভাইটাল রেজিস্ট্যান্স ক্রস করছে। এই রেজিস্ট্যান্সটা ক্রস করা কিন্তু বোঝাচ্ছে যে সে এবার টার্গেট ওরিয়েন্টেড মুভমেন্টে যাচ্ছে, বাট ইন্ডিকেটরগুলোকে এখনও সে গুছিয়ে নিতে পারে না, এই জন্য সামান্য কনফিউশন আছে। আলটিমেটলি 47 গেলে মনে হয় সেই কনফিউশনও দূর হবে, বাট আজকের স্ট্রং রেজিস্ট্যান্সটা ব্রেক করে সে একটা সিগন্যাল দিল যে এইবার সে উঠে আসবে। আমি আপনাদেরকে বলছি যে অন্তত সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে তো অনেক বলছি, কিন্তু এই কনসলিডেশনের টাইমটা আমার কাছে নাই, এটা আমি ধরতে পারি না, এটা আমাকে গেস করতে হয়। কনসলিডেশন একটা ক্যালকুলেশন, একটা ম্যাথমেটিক্স, অনেকগুলা এলিমেন্টের। তো সেক্ষেত্রে আমি তো না দেখে বলি, বুঝেন নাই, এই জন্য আপনাদেরকে শুধু আশ্বাস দিয়ে গেছি, এর বেশি আর কিছু শো করতে পারি না সেন্ট্রালে। তবে হ্যাঁ, প্রগতি উঠে আসবে বলছে, ওইটা উঠে আসছে। সেন্ট্রাল আসলে একটা মাইন্ড ক্যাচি পাই পড়ছিল, ওইটা আপনাদেরকে দেখাইছি আমি, সেখান থেকে আজকে বের হওয়ার আসার একটা সিগন্যাল দিছে। বাস এতটুকু বুঝে রাখেন, বাকি আর বেশি কিছু এখন বলবো না। আর ডিজিআইসি, আপনারা ডিজিআইসি অ্যানালিসিস ফলো করেন। ডিজিআইসি তো সুপার বুলিশ এবং উঠে আসতেছে ডিজিআইসি। এর পরের রেজিস্ট্যান্সটা কত আমি দেখাই দিয়েছিলাম, 40 লেভেল মনে হয়, ওইটা একটু দেখবেন। ডিজিআইসি খুব সুন্দর বুলিশ। ঢাকা ইন্স্যুরেন্সটা অনেক ভালো করার শেয়ার, মাত্র শুরু করছে, আজকে একটু জাম্প করিয়ে মনে হয় উঠছে, বাট সে আজকে প্রয়োজনীয় পরিমাণ উঠে নাই, এটা একটা ভালো দিক। এই ধরনের আপ হলে পরের দিন কারেকশান হতে হয় না। তবে ঢাকা ইন্স্যুরেন্সের ঝামেলাগুলো এখনও পুরোপুরি মিট হয় নাই মনে করতেছি আমি আর একটু দেখি। ঢাকা ইন্স্যুরেন্সের কিছু জায়গায় একটু দুর্বলতা দেখা গেছে। ঠিক আছে, ঢাকা ইন্স্যুরেন্সকে উঠতে হবে, দেখি কীভাবে উঠে, এই আর কি। ঢাকা এই অবস্থায় হয়ে থাকবে, এটা তো সৌন্দর্য না। এখন ঢাকার চেয়ে ভালো অবস্থায় গেছে না, ঢাকা ভালো অবস্থায় আছে, খারাপ না, ওকে আছে, উঠে আসবে। ইস্টার্ন ইন্স্যুরেন্স দেরি করতেছে কেন, স্লো কেন, সেটা এখন এখানে আর বলবো কি না। ইস্টার্ন ইন্স্যুরেন্স তো উঠে আসবে, ইস্টার্ন ইন্স্যুরেন্স তো কালকে থেকে ভালোভাবে উঠে আসবে ইনশাল্লাহ। এমএসিডিতে কালকে বাই সিগন্যাল দিবে। যারা ইস্টার্ন নিয়ে একটু ধৈর্য হারা হয়েছেন তারা ওয়েট করেন, অন্তত ইস্টার্ন এই টানে 76 পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে, অন্তত 76 বা আরও বেশি। ইসল্যান্ড খুব সুপার বুলিশ। দেখেন ইসল্যান্ড কী করলো, বাবা, এই তো মারাত্মক বুলিশ। ইস্টার্নের একটা রেজিস্ট্যান্স দেখাইছি কত, এই রেজিস্ট্যান্স কালকে ব্রেক করে ফেলতে পারে, দেখা যাক। একটা টার্গেট মিট করতে পারে, কততে গিয়ে 30-50 নাকি কত ছিল, আপনারা একটু দেখে নিন। ইস্টার্ন সুপার বুলিশ। এই যে ইস্টার্ন সুপার বুলিশ হয়েছে, এতদিন সময় নিছে কেন? ও ম্যানেজ করছে, ও অ্যাডজাস্ট করছে, বোঝার চেষ্টা করবেন। প্রাইস এমনি বাড়তে পারে না। নর্মালি প্রাইসকে আমরা জানি যে প্রাইস দাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু বেসিক্যালি টেকনিক্যাল অ্যানালিসিসে প্রাইস ইজ নট এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, প্রাইস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এগুলো ডিটেলস আলোচনা আছে, এগুলো যারা বুঝবে তারা মোটামুটি মজা পাবে আর কি টেকনিক্যাল অ্যানালিসিস। তো ইআইএল দেখেন, ইআইএল চেষ্টা করতেছে, ইআইএল উঠে আসবে, কিন্তু ওর গেইন বা ওর মুভমেন্ট তো বেশি নাই, টার্গেট 36, এরপরে 40 মনে হয় এখন। তাও এটা আমি ভালো করে দেখবো, এমনি ঠিক আছে ইআইএল। ফেডারেল, এই যে ফেডারেল 32 দিকে চলে যাচ্ছে, ফেডারেলের 32-এ একটা রেজিস্ট্যান্স আছে, ওইটা দিয়ে খেয়াল রাখবো। ওই যে লাল দাগটা, এই লাল দাগটা, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে ফেডারেল খুব সম্ভবত এই মুভমেন্টে চলে যাচ্ছে ইনশাল্লাহ, ফেডারেল ইন্স্যুরেন্স। এরপরে গ্লোবালের প্রয়োজনীয় কারেকশান, এগুলো প্রয়োজনীয় কারেকশান। আপনারা একদিন কারেকশান দেখলে ভরকায় যাবেন না। আপনাদেরকে আমি বারবার বলছি ভাই, একটা কথা আপনারা মনে রাখবেন, অবশ্যই প্রতিদিনের প্রাইজের অ্যাকশান, প্রাইজের বিহেভিয়ার সম্পূর্ণরূপে ক্যালকুলেশন বেসড,
প্রতিদিন প্রাইস যে বিহেভ করে সেটা অবশ্যই ভালোর জন্য করে যদি আপ হতে যায়, আর ডাউন হতে যায় সেটা ডাউনেও সে একটা মেজারমেন্ট নামে, এমনি এমনি নামে না। প্রতিদিনের প্রায় আপনার শেয়ারটা যদি না বাড়ে তার কারণ বুঝে নেবেন যে ভালোর জন্য। আজকে বাড়ে নাই কেন, আসলে সে আজকে গোছাইছে, সে নিজেকে ওকে করছে, তার হিসাবগুলি মিলাইছে। আশা করি বুঝতে পেরেছেন। গ্রিন ডেলটা একটু স্লো আছে কেন, এটা একটু দেখার চেষ্টা করি। না, গ্রিন ডেলটা তো ভালো একটা মুভমেন্ট দিবে, একটু কালকে থেকে দেখেন কি করে, ইনশাল্লাহ খুব ভালো করবে। আইসিআইসিএল আগাচ্ছে আস্তে আস্তে, তবে আইসিআইসিএল এই শেয়ারটা কঠিন অবস্থা থেকে আগাচ্ছে, এবং আমার রেজিস্ট্যান্স কত, এই রেজিস্ট্যান্সটা দেখে নিয়েন, 35 টাকার রেজিস্ট্যান্স আছে আইসিআইসিএলে। ইসলামী ইন্স্যুরেন্স একটা লিমিটে চলে গেছে, তো সেই লিমিটটা কত আমি অন্য মেজারমেন্টে দিব। ইসলামী ইন্স্যুরেন্সে বলছিলাম এইটা পার হইলে নতুন এন্ট্রি, এটা এখনও পার হয় না, এই রেড লাইনটা পার হয় না, 66-67 এরকম একটা ব্যাপার বলছিলাম। জনতা ইন্স্যুরেন্স মনে হয় আজকে ব্রেকআউট করছে, আমি একটু দেখি। না, জনতা ইন্স্যুরেন্স ব্রেকআউট করতে পারে নাই। আপনারা বুঝে রাখবেন এই কথাগুলো অনেক ডিপ অ্যানালিসিস থেকে বলা, এবং একটা পর্যায়ে আমি ঘাবড়াইছিলাম, এই জন্য আমি বলছিলাম যে আপনারা এই বাইসেল আপনাদের সিদ্ধান্ত, আমি এগুলো নেমে আসবে বলবো না। আসলে পরে আবার সেটা থেকে সরে আসছি, বলছি যে এই শেয়ারগুলো উঠে আসতে পারবে না। এই যে উঠে আসতে পারবে না বলাটা অনেক কঠিন, অনেক ডিপ আলোচনা থেকে। দেখেন জনতার মতো পাওয়ারফুল একটা মুভমেন্ট দেওয়া শেয়ার এখনও এই রেজিস্ট্যান্স পার করতে পারে নাই, তার কনস্ট্রেইন্টের কারণে। সে ইচ্ছা করে না এমন না। কর্ণফুলী তো ভেরি বুলিশ। কর্ণফুলী যেহেতু আমার রেজিস্ট্যান্সটা ক্রস করে ফেলছে, সুতরাং আপনারা একটা কাজ করবেন, কর্ণফুলীর নেক্সট টার্গেট যেটা দেখাই রাখছি এইটা, আর আমি আরেকটা মেজারমেন্ট দিব, সেটা এখানে নাই। ওইটা হয়তো কর্ণফুলীর আরেকটা মেজারমেন্টে হয়তো 52-54 এই লেভেলে একটা টার্গেট থাকতে পারে, একটা রেজিস্ট্যান্স থাকতে পারে কর্ণফুলী। ম্যাগনা ইন্স্যুরেন্স তো তুমুল বুম, আমি ছেড়ে দিছি এই জন্য বুম, বুঝেন নাই, এই আর কি অবস্থা। এই ম্যাগনা ইন্স্যুরেন্স আগামীকাল কত টাচ করবে আমি জানি না, তবে ভেরি বুলিশ। তার আবার কারেকশানেরও প্রয়োজন তৈরি হয়েছে, এই ব্যাপারে আমি কিছু বলবো না, কালকে আপনারা বাজার বুঝে সিদ্ধান্ত নেবেন। ম্যাগনা ইন্স্যুরেন্সের একটা রেজিস্ট্যান্স দেখাছিলাম 41, আর একটা দেখাছিলাম মনে হয় 45-46। তো আপনারা একটু দেখে শুনে আপনাদের মতো করে আপনারা সিদ্ধান্ত নেবেন আশা করি। এভাবে জাম করে ওঠার অনেক রকম অর্থ আছে, আরও সামনেও যাইতে পারে, 45-46 না, শুধু আরও সামনেও যাইতে পারে, এরকম একটা ব্যাপারও আছে। তবে এখানে তাকে কারেকশানের একটা প্রয়োজন হইতে পারে আগামীকাল। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ওই যে সীমা পার হইতে পারতেছে না, আপনারা খেয়াল করেন যে এই সীমা পার হইতে পারতেছে না, এখানে একটা সীমা দিয়েছি, এখানে যাওয়ার চেষ্টা করবে। তারপরে নিটল ইন্স্যুরেন্স কেন আজকে কম গেইন করলো এটা আমি ঠিক বুঝি নাই, আমি বেশি আশা করছিলাম ও হয়তো কালকেই করবে। ও আচ্ছা, আজকে তো প্রাইস ছাড়ছে বাজার ইন্স্যুরেন্স, এই জন্য এরাও প্রাইস ছাড়ছে, এদের প্রাইস ছাড়ার প্রয়োজনে ইন্স্যুরেন্স সেক্টর প্রাইস ছাড়ছে। এরপরে নর্দার্ন আজকে খুবই ভালো। নর্দার্নের কারেকশান শেষ করে নর্দার্ন উঠে আসতেছে, বলছিলাম যে নর্দার্ন আসতেছে, এই যে উঠে আসতেছে। এবং নর্দার্নের এইটা কিন্তু বড় বিষয় হবে না, এই রেজিস্ট্যান্সটা বড় বিষয় হবে না। নর্দার্ন কিন্তু অরিজিনাল কারেকশানটা করে নাই, অরিজিনাল টার্গেট মিট করে নেয়, এই যেটা 55-56, এই জন্য আর্লি উঠে আসতেছে এবং উঠে আসতে পারবে। কেন উঠে আসতে পারবে? একটা টার্গেট মিট করার পরেও এই টার্গেটটা ছিল শর্ট টার্গেট, এই টার্গেটে গিয়ে সে এক্সহাস্টেড হয় নাই, এই জন্য সে আবার মুভ করতে পারবে। প্যারামাউন্টে নিয়ে একটু প্রশ্ন রয়ে যাচ্ছে। প্যারামাউন্ট কালকে থেকে জোরে টানে কি না, ওই যে প্যারামাউন্ট এখনও এমএসিডিতে বাই সিগন্যাল দেয় নাই, এই বাই সিগন্যালের পরে প্যারামাউন্ট ভালো টানবে, আশা করি ভালো টানবে। এই বাই সিগন্যালটা হয় না, এমএসিডিতে দেয় নাই, প্রয়োজনেই দেয় নাই। ওর যদি প্রয়োজন থাকতো তাহলে দিয়ে ফেলতো, মানে ওর যদি প্রয়োজন না হইতো তাহলে সে বাই সিগন্যাল আজকে দিয়ে দিত, এমন একটা ব্যাপার।
এই পিপলস এখনও মুভিং অ্যাভারেজ ম্যানেজমেন্টে আছে। পিপলসের একটা টার্গেট মনে হয় এখানে আছে, 70 লেভেলে টার্গেট আছে। ফিনিক্স ইন্স্যুরেন্স যাইতে পারবে না, দেখি যাইতে পারবে কি না পারে না এখনও এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে নাই। যদি রেজিস্ট্যান্সটা, হ্যাঁ ফিনিক্স মনে হয় যেতে পারবে, একটু দেখি। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে হবে, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে তারপরে বোঝা যাবে ফিনিক্স যেতে পারবে কি পারবে না। পাইনিয়ার আজকে কম গেইন করছে, প্রাইস ছাড়ছে মূলত ও আগামীকাল উঠে আসার জন্য। তো পাইনিয়ারের একটা বুলিশ মুভমেন্ট রিকোয়ারমেন্ট আছে, সেই মুভমেন্টটা কমপক্ষে 80 টাকা লেভেলে হয়ে যাবে আশা করি। আজকে সে পুরোপুরি গোছায় নিতে পারে না, এই জন্য কনসলিডেশন করছে, প্রাইস ছেড়ে দিছে পাইনিয়ার। প্রগতি 1 টাকা, প্রগতি আসলে উঠে আসবে মাস্ট, সে সমস্যা নেই, ওকে আছে, কোনো সমস্যা নাই। প্রগতি, প্রাইম ইন্স্যুরেন্সটা আজকে, হ্যাঁ ঠিক আছে, প্রাইম ইন্স্যুরেন্সে কোনো সমস্যা নাই। প্রাইম ইন্স্যুরেন্স প্রাইস ছাড়ছে, হল্টেড ছেড়ে দিয়েছে, হল্টেড ধরে রাখে নাই কালকে কারেকশান না হওয়ার জন্য, বুঝতে পারছেন তো। প্রভাতী ইন্স্যুরেন্স কারেকশানে, প্রভাতী যেতে পারে নাই শেষ পর্যন্ত। এই যে দাগটা ক্রস করার কথা বলছিলাম, ওইটা ক্রস করতে পারে নাই, এবং ভালো মানের কারেকশানে কি কোয়ারি মনে হয় খাইছে সেটা আমি জানি না। তবে প্রভাতী কিন্তু সেল সিগন্যাল দিছে, সেল সিগন্যাল দেওয়া মানে হচ্ছে সে নেমে আসার একটা সম্ভাবনা আছে। প্রভাতী আরও নিচে আসার সম্ভাবনা আছে, সেটা 50 লেভেলে হইতে পারে। পুরবি পারতেছে না এখনও, দেখেন পুরবি নিয়ে কতজনে কত নিউজ দিছে, হ্যাঁ। আর আমি যে প্রাইসে সেল করাইছি ওই প্রাইসটা এখনও ভ্যালিড আছে, পুরবি এখনও উঠে আসতে পারে নাই। তবে আজকে ডে চার্টে পুরবি এই বাই সিগন্যাল দিছে, দেখা যাচ্ছে একটা ভালো চিত্র। ভালো করে দেখতে হবে পুরবি উঠতে পারবে কি না, তারপরে বলতে পারবো। পুরবির উঠাটা কঠিন, কিন্তু বিটলামি করবে। পুরবি 36 পার হলে আপনারা এন্ট্রি দিবেন, নতুন এন্ট্রি 36 পার হলে। রিলায়েন্স উঠে আসতেছে আবারও আরেকটা টার্গেটের দিকে যাওয়ার জন্য, মোটামুটিভাবে আশা করতে পারেন ওই 140-এর দিকে যাওয়ার জন্য। ওইটা আগেও বলছিলাম। রিপাবলিক আজকে প্রয়োজনে দাঁড়াইছে, রিপাবলিক আরও যাবে, রিপাবলিকের গন্তব্য অনেক দূর। রিপাবলিক আজকে দাঁড়াইছে বাড়ার জন্য, কমার জন্য না, এটা মনে রাখবেন। রিপাবলিক থামছে ফুয়েল নেওয়ার জন্য, এরকম আর কি ব্যাপারটা। রূপালী ইন্স্যুরেন্স ভালো অবস্থায় আছে, উঠে আসতেছে। টার্গেটটা আমার খেয়াল নাই, এখানে টার্গেট আছে মনে হয়, হ্যাঁ আছে। এই রূপালী ইন্স্যুরেন্সে একটা টার্গেট হলো 36 টাকা। তারপরে SICL শিকদার ইন্স্যুরেন্স, শিকদার উঠতে পারবে না, শিকদারের অনেক ঝামেলা। শিকদার দেখেন এখনও পার হইতে পারে না, এটা যেটা দেখাইছি, এটা পার হইতে পারলেও এটা পার হবে কি না বুঝতেছি না। যদি পার হয় তাহলে হয়তো একটা ওঠার চান্স আছে, যেটা হবে যে এক ধরনের ফেক মুভমেন্ট, মানে প্রয়োজনীয় চেয়ে বেশি উঠে সে ডিস্ট্রিবিউশন সারার জন্য শিকদারের এই মুভমেন্টগুলো। আর আরেকটা কথা বলে রাখি, ইন্স্যুরেন্সে কিন্তু এখন যে ইন্স্যুরেন্সগুলো বড় ইন্স্যুরেন্সগুলো, ভালো ইন্স্যুরেন্সগুলো প্রাইস গেইন করে নাই, তাদের অন্যগুলো কিন্তু ও ডিস্ট্রিবিউশনে গেছে গা মনে হচ্ছে। অনেকগুলো শেয়ারে ইন্স্যুরেন্স সেক্টরে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে, বা শুরু হয়ে গেছে বলা যায়। রূপালী ইন্স্যুরেন্স, তারপরে SICL, SIPLC 120 টাকার একটা মেজারমেন্ট দিয়ে রাখছিলাম, সেটা এখনও যায় না। সেটা গেলে তারপরে নতুন অ্যানালিসিসের ব্যাপারটা আসবে। সোনার বাংলা ইন্স্যুরেন্স সেই যে টার্গেট মিট করছে বলছি, এখনও কিন্তু আর উঠতে পারে নাই সোনার বাংলা। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আস্তে আস্তে যাচ্ছে তার টার্গেটের দিকে, এবং দেখি ওকে আছে। কালকে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে আপনারা
বুলিশ মুভমেন্ট দেখবেন, খুব ভালোভাবে আগাবে, খুব ভালো করবে। টাকা ফুল একটু কনসলিডেশন করতেছে, উপায় নাই, তবুও তো আজকে ভালো করছে। টাকা ফুলের টার্গেট কিন্তু 55+, 55+। টাকা ফুলের টার্গেট, এই ক্যান্ডেলটা ভুল আছে মনে হয়, টাকা ফুলের 55+ আছে। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা আজকে বুম বুম একদম চমৎকারভাবে আগাইছে, এবং কালকে কি করে আমরা দেখব। তবে ফুললি বুলিশ, একদম অন ফায়ার, ক্রেজি বুল। আজকে এক টানে কত গেল, 50 গেল গা। ইউনাইটেড ইন্স্যুরেন্সও 1 টাকা 20 পয়সা বাড়ছে, ক্যালকুলেশন অনুযায়ী বাড়াইছে, মেজারমেন্ট অনুযায়ী বাড়াইছে। এইটাই ভালো, এটাই সুন্দর। আশা করি আপনারা দেখতে পেয়েছেন সবগুলো ইন্স্যুরেন্স নিয়ে সংক্ষেপে আলোচনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।